গল্প শুনতে আমরা সকলেই ভালোবাসি, আর গোয়েন্দা বা অদ্ভুতুরে গল্প তো আমাদের সকলেরই প্রিয়। তাই টকিপিক্স আপনার জন্য নিয়ে এসেছে মলয় সিংহ রায়ের লেখা গল্প রাত ৩টে ট্রেন। গল্পের চরিত্রাভিনয় সৃজন গুপ্ত, দীপায়ন মালাকার, সঞ্জিত বিশ্বাস এবং শিবানী। গল্পের এডিট এবং স্পেশাল এফেক্টস মাইকেল রনি মল্লিক। গল্পের সূত্রধার এবং পরিচালনায় পল্লব গায়েন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প রাত ৩টে ট্রেন। এখান থেকে পাহাড় দেখা যায়, উত্তরবঙ্গের পাহাড়, ভুটানের পাহাড়, হিমালয় পর্বত, এইসব। রবি আর মণি দুই ভাই গ্রামের স্কুলে পড়ে। ভালো নাম হলো রবীন্দ্রনাথ আর মনীন্দ্রনাথ। রবি বড়, পড়ে ক্লাস 9-এ, মণি 8-এ। ডিসেম্বর মাসের মাঝামাঝি চলছে, উত্তরে হাওয়ায় শীত পড়েছে দারুণ। রবি আর মণি সকাল থেকেই স্কুলে গিয়ে বসে আছে। আজ বার্ষিক পরীক্ষার ফল বেরোবে। দুপুর 2টো নাগাদ দুজনেই ফিরল। ছর্দি বলল, কি ব্যাপার তোদের এত দেরি? সেই কখন বেরিয়েছিস? যা যা তাড়াতাড়ি স্নান সেরে আয়, সারাদিন কিছু খাওয়া হয়নি। ও হ্যাঁ, রেজাল্ট কীরকম হলো কিছু বললি না? জবাবে রবি নিঃশব্দে একটা আঙুল তুলে ধরল। ফার্স্ট হয়েছিস? ছর্দি জিজ্ঞেস করল। আর ও মণি কীরকম করলো? মণির মুখ থমথমে, কারোর সঙ্গে কথা বলছে না। রবি মণির পিছন থেকে ছর্দির দিকে মুখ করে 2টো আঙুল তুলে ধরল। মণির রাগ দেখে ও হাসি চাপতে পারছে না। সেকেন্ড? মণি সেকেন্ড হয়েছে? ওরে বাপরে, দারুণ কাণ্ড করেছিস তোরা। দাঁড়া, দুজনকে 2টো প্রাইজ দেব আমি। ও মা, শিগগিরই এদিকে এসো, শুনে যাও কি কাণ্ড। ততক্ষণে মা, বাবা আর বাড়ির সবাই খবর শুনে এসে দাঁড়িয়েছে। বাবা বলল, হেডমাস্টার মশাই আমায় আগেই বলেছিলেন, আমি সব জানতাম। যাক, খুব ভালো রেজাল্ট হয়েছে। যাও, এবার খাওয়া দাওয়া করো, তোমাদের আবার স্টেশনে যেতে হবে। বলে বাবা চলে গেল। রবি আর মণি মাকে প্রণাম করল। ছর্দি বলল, এই এই শোন, এদিকে আয়, আমাকে প্রণাম কর। হ্যাঁ, করছি তোমাকে প্রণাম। বলে রবি ঢিপ করে ছর্দির পায়ে একটা প্রণাম ঠুকে দিয়েই একটা চিমটি কেটে দিল। উফ উফ, কি পাজি রে তোরা। দাঁড়া, তোদের প্রাইজ দিচ্ছি। আচ্ছা, কিন্তু আমাকে স্টেশনের দিকে যেতে হবে কেন? মা বলল, ওমা, তোরা জানিস না রাতের ট্রেনে সুবিধা আসছে যে? অবশ্য তোরা জানবিই বা কী করে? তোরা স্কুল চলে যাওয়ার পরই বাড়িতে চিঠি এলো। বিয়ের পর এই প্রথম ওর শ্বশুরবাড়ি আসছে। ও তো কখনো এইদিকে আসেনি। বিয়ে হয়েছে সেই কলকাতায়। এদিকে রাস্তাঘাট ও কিছুই জানে না, তাই স্টেশনে হয়তো লোক পাঠাতে। সুবিরদা আসবে? ওরে বাপরে, কি দারুণ ব্যাপার। মার কথা আর শেষ হতে পারল না। মণি প্রায় চেঁচিয়ে উঠে বলল, আমার এয়ারগানটা আনবে তো? ওরে ছর্দি, কোথায় গেলি? কি লিখেছে সে, শিগগিরই বল। ভাগ, কে কি আনবে না আনবে তার আমি কি জানি? সুবীর রবিদের ভগ্নিপতি অর্থাৎ ছর্দির বর। ইঞ্জিনিয়ার, বিহারে কোথায় যেন চাকরি করে। বিয়ে হয়েছিল কলকাতায়। শ্বশুরবাড়ি আসা এই তার প্রথম। হিসেব টিসেব করে দেখা গেল ও ট্রেন আসবে রাত 3টে। রবিদের বাড়ি থেকে স্টেশন 8 মাইল। গরুর গাড়ি, হন্টন, বাইসাইকেল আর পালকি, যাতায়াতের ব্যবস্থা মোটামুটি এই। হেঁটে যেতে লাগে প্রায় 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা। বাড়িতে বনমালী বলে যে লোকটা কাজের জন্য সারা বছর থাকে, প্রথমে ঠিক হয়েছিল সেই স্টেশনে যাবে এবং সঙ্গে যাবে রবি। ফেরার পথে স্টেশন থেকে একটা পালকি বা গরুর গাড়ি নেওয়া যাবে। কিন্তু টাইমটা পড়ল বড় বেখাপ্পা। শীতের রাত, বেশি রাতে বেরোনো অসুবিধে। আবার সকাল সকাল বেরোলেও সারা রাত স্টেশনে বসে থাকো। বাবা বলল, 6টা নাগাদ রওনা হয়ে যাও, বেশি রাত করে লাভ কি? না হয় ওয়েটিং রুমে গিয়ে বসে থাকবে, আর কি। কিন্তু সব ওলট পালট করে দিল বনমালী। সন্ধে নাগাদ কাঁপুনি দিয়ে জ্বর এলো তার।
কি করা যায় এখন? বাবা অন্য লোকের ব্যবস্থা করতে যাচ্ছিলেন। রবি বলল, তার কিচ্ছু দরকার নেই, আমি আর মনি যাব। মোটে তো 2-2.5 ঘন্টার রাস্তা, অনেক সময় হাতে আছে। গল্প করতে করতে চলে যাব, কোনো অসুবিধা হবে না। বলে কি, দুটো বাচ্চা ছেলেকে এমন করে অন্ধকার রাতে এত দূর পথে একা ছেড়ে দেওয়া যায়? কিন্তু উপায় বা কি? শীতের দিন, সন্ধ্যা হয়ে গেছে। এখন বিনা নোটিসে চট করে অন্য লোকই বা পাওয়া যাবে কোথায়? কেই বা যেতে রাজি হবে অতটা পথ? এদিকে মনি জেদ ধরে বসে আছে, ও যাবেই। বাবা খুঁতখুত করতে লাগলো। কিরে, পারবি তো তোরা? পারবি তো যেতে? অগত্যা তাই হলো। রবি হাঁক ডাক জুড়ে দিল। মনি, মনি, চট করে রেডি হয়ে নে, গরম জামা টাপা সব নিয়ে নে, আলো আনটাও নিবি, বেড়াবার আগে বাদর টুপিটা পরে নিবি, একটা টর্চও নে। আমি একটা ছুরি নিয়েছি, একটা পেটে বাঁশের লাঠিও নিয়েছি। না না, লণ্ঠন লাগবে না। মা বলল, এই না খেয়ে কোথায় যাবি? এতটা পথ যেতে হবে, শীতের রাত, না খেয়ে থাকবি নাকি? খেয়ে দিয়ে সেজে গুজে বেরুতে বেরুতে রাত 8টা বেজে গেল। দুগ্গা দুগ্গা বলে এবার বেরিয়ে পড়া যাক, আর দেরি নয়। ওদের গ্রাম থেকে রেল স্টেশন পর্যন্ত একটা কাঁচা রাস্তা চলে গেছে। রাস্তাটা মন্দ নয়, উঁচু, দুদিকে প্রচুর গাছ লাগানো। আলোতে রাস্তা বেশ দেখা যাচ্ছে। চলতে কোনো অসুবিধে হচ্ছে না। কনকনে হাওয়াটা নেই, তবে প্রচণ্ড শীত। রাস্তায় পা দিয়েই ওরা বুঝল, পাড়া গায়ে রাত ঘড়ি ধরে আসে না। এরই মধ্যে মনে হচ্ছে যেন রাত দুপুর। চারিদিক নির্জন, নিঝুম, লোকজনের চলাচল নেই। দূরে দু একটা কুকুর ডাকছে। অনেকটা দূরের পাহাড় আবছা আবছা যেন দেখা যাচ্ছে। বোধহয় সেদিক থেকেই শেয়ালের ডাক ভেসে আসছে। পথে কয়েকটা মুসলমানদের গ্রাম পড়ে, একটা মসজিদ। সেখানে একধারে একটা টিউবওয়েল চুপচাপ একলা দাঁড়িয়ে আছে। সারাদিন জলের জন্য মেয়েদের ভিড় লেগেই থাকে। এখন সেসব কিছুই নেই। একটা বন্ধ ঘরের ভিতর কে যেন তামাক খাচ্ছে। মাটির মালসায় জিওনোর তুষের আগুনের তুষ পোড়া গন্ধের সঙ্গে দা কাটা তামাকের কড়া গন্ধ ভেসে আসছে। তামাক খেতে খেতে একটা বুড়ো খক খক করে কাশছে। কোথায় একটা বাড়ি থেকে কতকগুলো হাঁস মুরগি প্যাক প্যাক করে ডেকে উঠল। ওরা হন হন করে হেঁটে চলেছে। রবি বলল, মনি, চাদরটা ভালো করে জড়িয়ে নে, তোর আবার তো ঠান্ডা লাগার ধাত। একসময় মনি টের পেল ওর বাঁদর টুপিটা থেকে জলের মতো কি যেন ওর গাল মুখ বেয়ে গড়িয়ে পড়ছে। এ কি, জল এলো কোথা থেকে? হাত দিয়ে দেখল, ওরে বাবা, সমস্ত টুপিটা তো ভিজে জবজবে, তার থেকে জল গড়িয়ে পড়ছে। 5 গাছির পুলটা পেরিয়ে ওদের পা যেন আর চলে না। যতই ওরা ডান দিকে তাকাবে না বলে ভাবছে, ততই অবাধ্য চোখ দুটো বারবার চলে যাচ্ছে পুলের নিচে ডান দিকে মরা নদীটার ধারে, যেখানে 5-5টা ঝাঁকড়া বটগাছ জড়াজড়ি করে দাঁড়িয়ে আছে। সেই জমাট বাঁধা অন্ধকারের নিচে 5 গাছির শ্মশান। দিনের বেলা যেতে যেতে মনি কতবার দেখেছে, জায়গাটা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কত ভাঙা কলসি, পোড়া কাঠ আর মরার খুলি। তখন কিছুই মনে হয় না। আর এখন সেই মনির বুক ঢিপ ঢিপ করছে। রবি বলল, মনি, টর্চটা জাল দেখি। মনির গাটা ছমছম করে উঠল। টর্চটা জেলে সোজা করে রাস্তার ওপর ফেলতে লাগলো সে। বট গাছের দিকে ফেলল না। ফেলবো নাকি একবার গাছের ওপর ভাবছে সে। কি দেখতে পাওয়া যাবে? থাক বাবা, দরকার নেই। একবার নাকি বাবা কি যেন একটা দেখতে পেয়েছিল। সন্ধ্যা রাত বাবা একা ফিরছিল স্টেশন থেকে। গ্রীষ্মকালের রাত, অল্প অল্প জ্যোৎস্না। বাবা হঠাৎ দেখে একটা লোক জাল নিয়ে মরা নদীটার ধারে চুপচাপ একলা দাঁড়িয়ে আছে, জাল ফেলছে না। হঠাৎ বাবার খেয়াল হলো, তাই তো, এখন গ্রীষ্মকাল, নদীতে এক ফোঁটা জল নেই, লোকটা জাল নিয়ে করছেটা কি? না, দেখতে হচ্ছে ব্যাপারটা। বাবার দারুণ সাহস, তরতর করে নেমে গেল নদীর ভেতর। ওমা, কোথায় লোক, কোথায় কি?
বাবা দেখে কাদের একটা ঘোড়া পেছনের পা দুটো বাঁধা নদীর পাড়ের ঢালুতে তেরছা হয়ে দাঁড়িয়ে আছে, আর ওপর থেকে চাঁদের আলোতে ওরকম দেখাচ্ছে। ঠাকুমা শুনে খুব বকাবকি করেছিল বাবাকে, বলেছিল, ওরা ওরকম কখনো ঘোড়া, কখনো কুকুর, কখনো বেড়ালের রূপ ধারণ করতে পারে। তোমার দরকারটা কি পড়েছিল ওই রকম নদীর ভেতরে নেমে যাওয়ার? কে না জানে পাঁচগাছি জায়গাটা কত খারাপ, কত লোক ওখানে ভয় পেয়েছে। রবি বলল, টর্চটা নেভা মনি। আসলে বুঝলি, ভূত টুত কিছু নেই, ওসব মনের ভয়। এই যে আমরা চলে এলাম। আহ, তুই থাম দেখিনি, ওসব কথা ছাড়। আর কতটা পথ বাকি সেইটা বল। আর তো এসেই গেছি, আর বেশি বাকি নেই। এমন সময় গাছপালার ওপর দিয়ে সাদা কুয়াশার চাদর পেরিয়ে একটা শব্দ ভেসে এলো, কু ঝকঝক ঝকঝক। আর একটু পরেই চারিদিকের বনবাদার ভেঙে কোথা থেকে কে জানে শত শত শেয়াল সমস্বরে ডেকে উঠল। আরও মাইল তিনেক চলার পর ওরা যখন স্টেশনে এসে পৌঁছল, তখন রাত প্রায় 11টা। ছোট স্টেশন, একটা মাত্র অফিস ঘর আর একটা ওয়েটিং রুম। ওয়েটিং রুমের চারধারে একটা নিচু মতো দেয়াল। সেই দেয়াল আর টিনের চালের মাঝখানটা সবটাই ফাঁকা। ভিতরে ঢুকবার জন্য নানা দিকে 2-3টে দরজা। অফিস ঘরটা ভিতর থেকে বন্ধ। কাঁচের জানলার ফাঁক দিয়ে একটা মিটমিটে আলোর আভাস দেখা যাচ্ছে। স্টেশন চত্বর বিলকুল ফাঁকা। ওয়েটিং রুমে জনমানবের চিহ্ন মাত্র নেই। এক কোণে গোটা কয়েক ছাগল শুয়ে শুয়ে জাবর কাটছে, আর একধারে একটা কুকুর কুণ্ডলি পাকিয়ে ঘুমোচ্ছে। টিকিট ঘরের কাছাকাছি একটা বেঞ্চিতে বসে পড়ল ওরা। বেঞ্চিটা অবশ্য একেবারে ফাঁকা নয়। একধারে একটা মোটা সোটা হোলডল আর একটা বেশ বড় সড়ো সুটকেস। কার মালপত্র কে জানে। মনি হোলডলটাতে হেলান দিয়ে বেশ আরাম করে বসে বলল, ওর পা দুটো টনটন করছে। এখন সামনে দীর্ঘ প্রতীক্ষা। এখনো 4 ঘন্টা বসে থাকতে হবে। চারদিকে নিস্তব্ধ রাত্রি ঝিম মেরে আছে। স্টেশন ঘরটার উত্তর দিকে পূর্ব পশ্চিমে একটা লম্বা নালা চলে গেছে। নালাটার ঠিক ওপার থেকে আরম্ভ হয়েছে একসা টিলা। টিলাগুলি ক্রমশ উচ্চ থেকে উচ্চতর হয়ে পিছনের পাহাড় শ্রেণীতে গিয়ে মিশেছে। এখানকার পাহাড়, টিলা সবই ঘন বনে আচ্ছাদিত। বলতে গেলে স্টেশন ঘরের পিছন থেকেই বনের শুরু। স্টেশনের পিছনে যেখান থেকে পাহাড়তলি আরম্ভ হয়েছে, সেখানে এদিক ওদিক গুটি কয় দোকান ঘর রবি দিনের বেলায় আগে দেখেছে। এখন সেসব কিছুই দেখা যাচ্ছে না। না আছে কোনো জনমানবের সাড়া। রবিরা চুপচাপ বসে আছে। গল্প করার মতো কোনো উৎসাহই পাচ্ছে না। বসে বসে কত কি ভেবে চলেছে ওরা। এমন সময় হঠাৎ পিছনের পাহাড় বন জঙ্গল কাঁপিয়ে একটা তীক্ষ্ণ তীব্র চিৎকার উঠল। রবিরা ভীষণ ভয় পেয়ে চমকে উঠল। কিসের চিৎকার? 2 ভাইয়ের কারোর মুখে কোনো কথা নেই। আবার একটা ডাক শোনা গেল। খানিক চুপচাপ, তারপর আবার। কি অমানসিক ডাক রে বাবা! আর কি তীক্ষ্ণ, কি তীব্র! মনে হয় বুকের ভিতর গিয়ে অন্তরাত্মা পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। মনি ফিসফিসিয়ে জিজ্ঞেস করে, ওটা কিসের ডাক রে দাদা? ফেউ, বুঝলি, ওটা ফেউ। চাপা কণ্ঠে রবি জবাব, ফেউ মানে? তুই ফেউয়ের ডাক আগে শুনেছিস? আগে কেবল বইতে পড়েছিলাম, আজই প্রথম শুনলাম। ফেউ ডাকছে কেন? এর মানে কি? মানে খুব পরিষ্কার, বাঘ কাছাকাছি আছে। সর্বনাশ! বাঘ এত কাছে! মনির মুখে আর প্রশ্ন জোগায় না। সেভাবে এই 4 দিক খোলা ওয়েটিং রুমে বাঘ একবার এলেই হয়, আর দেখতে হবে না। একেবারে রসগোল্লার মতো করে মুখে তুলে নিয়ে চলে যাবে। ইস, কি অসহায়ের মতো মরতে হবে। সম্বলের মধ্যে তো কেবল একটা লাঠি আর একটা পেন্সিল কাটার ছুরি। 2 ভাই নিঃশব্দে বসে রইল আর ভাবতে লাগলো,
এইবার ভয়ঙ্কর কিছু একটা ঘটতে পারে। সময় যেন আর কাটতেই চাইছে না। এক সময় ফেউটা একটু দূরে ডাকলো যেন। ক্রমশ শব্দটা দূর থেকে আরো দূরে মিলিয়ে গেল। একটু নিঃশ্বাস ফেলার সুযোগ পেল ওরা। আচ্ছা দাদা, ফেউ মানে কি রে? মণি আর কৌতূহল চেপে রাখতে পারছে না। ফেউকে সংস্কৃতে বলে ফেরু। ডিকশনারি দেখিস, ফেরু মানে শেয়াল। ওরা ডাকে কেন? ওরা বাঘের বন্ধু না শত্রু? আমি জানি না। কেউ বলে ওরা ডেকে ওঠে বনের মধ্যে আর প্রাণীদের সতর্ক করে দেয় যে বাঘ এসেছে। আবার কেউ বলে ওরা বিপদের সম্ভাবনা দেখলে ওরম করে ডাকে আর তাতেই বাঘ সতর্ক হয়। কোনটা সত্যি কে জানে। এমন সময় হঠাৎ একটা লোক কোত্থেকে যেন ছুটে এসে মণিকে দিল এক ধাক্কা। বলল, এই সরো এখান থেকে। কে তুমি? এই বিছানাটার ওপর শুয়ে পড়েছ? না, হেলান ফেলান দেবে না, সরে বসো। বাবু আমার জিম্মায় দিয়ে গেছে, বলেছে পাহারা দিতে। কোন বাবু? কোথায় সে? বাবুর নাম কি আমি লিখে রেখেছি? সন্ধেবেলায় নামলো ট্রেন থেকে, বেশ সুন্দর পানা। বলল এইখানে কি আছে দেখার মতো। আমিও বললাম যাও না, ওই তো পাহাড়ের চূড়ায় মা কালীর মন্দির আছে, এখন আরতি হবে, দেখে এসো না গিয়ে। সামনে বিরাট দিঘি। তা বাবু সেই যে গেল সকালবেলা, আর তো ফিরল না। ভারী আশ্চর্য তো। রুবি উঠে দাঁড়ালো। টর্চটা জেলে হোলডল আর সুটকেসটা ভালো করে দেখল। সুতো দিয়ে বাঁধা একটা রেলের বুকিং টিকিট নজরে পড়ল। একটু ঠাহর করে দেখে মনে হলো নামটা লেখা আছে এস দত্ত। রবির বুকের ভিতরটা ছলাৎ করে উঠল। সুবীর দার পুরো নামটাও তো এস দত্ত, কিন্তু সুবীর দার সন্ধেবেলায় আসবে কোথা থেকে? লোকটাকে আরও গোটা কতক প্রশ্ন করা দরকার। আরে লোকটা গেল কোথায়? রবি টর্চের আলো এদিক ওদিক ফেলল, কিন্তু লোকটাকে কোথাও খুঁজে পেল না। এই এই মণি, ওর তো। বিচলিত কণ্ঠে রবি বলে, শোন, ব্যাপারটা আমার খুব গোলমেলে ঠেকছে জানিস। মনে হয় কোথাও একটা গন্ডগোল হয়েছে। এখানে বসে সময় নষ্ট করলে চলবে না। চল আমার সঙ্গে, একটা জায়গায় যেতে হবে। কোথায় যাবি? থানায়। আরে ঘাবড়াবার কি আছে, থানা তো বেশি দূরে নয়। তুই তো চিনিস থানার রাস্তা, চল। শীতের রাত দুপুর তখন। 12টা কখন বেজে গেছে। চারিদিকে গাছপালা থেকে শিশির ঝরে পড়ছে টুপটাপ। থানার গেট খোলা, কম্পাউন্ড খাঁ খাঁ করছে। একটা কালি পড়া ধোঁয়া ওঠা লণ্ঠনের সামনে বসে রাতের ডিউটি অফিসার এএসআই, লোকে বলে ছোট দারোগা, একটা সরকারি খাতায় কি লিখছিলেন। হঠাৎ দুটো হাফ প্যান্ট পরা ছেলেকে ঘরে ঢুকতে দেখে খাতা থেকে মুখ তুলে অবাক হয়ে চেয়ে রইলেন। রবি এগিয়ে এসে নিজের নাম, বাবার নাম, গ্রামের নাম বলল। আরে বাস, দারোগাবাবুর মুখে এইবার কথা ফুটল। ডাক্তারবাবু ছেলে তোমরা? তা এত রাত্রে কি ব্যাপার? ছোট দারোগাবাবুকে সব কথা খুলে বলল রবি। সব শুনে মাথা দোলাতে দোলাতে উনি বলেন, বুঝেছি, তোমরা ওই সন্ন্যাসীর পাল্লায় পড়েছিলে। রেলের কুলিও বলতে পারো। ঝাঁকড়া ঝাঁকড়া চলতো, সারাদিন হয় কালীবাড়িতে নয়তো ওই স্টেশনের প্ল্যাটফর্মে পড়ে থাকে। লোকে বলে সন্ন্যাসী, আসলে আত পাগলা। তা থানায় কেন? কি ভাবছো তোমরা? একটু কেশে গলাটা সাফ করে রবি বলে, মানে চেহারাটার বর্ণনা শুনে আর রেলওয়ের টিকিট দেখে তো আমার সুবিদ্যার কথাই মনে হচ্ছে। আর তাহলে উনি গেলেন কোথায়? তাছাড়া আমরা যখন স্টেশনে বসেছিলাম তখন খুব কাছেই কোনো পাহাড়ের ওপর থেকে না ডাক এসেছিল। তার মানে ধারে কাছেই বাঘ ছিল। আমার তো খুব চিন্তা হচ্ছে। ছোট দারোগাবাবু একটুখানি ভাবলেন এবং তারপরই হাঁক দিলেন। আরে ওই পল্টন সিং! পাশের ঘর থেকে একজন কনস্টেবল বেরিয়ে এলো। ছোটবাবু হুকুম দিলেন, এই শোনো, ধন বাহাদুরকে ডাকো আর দুজনে চটপট তৈরি হয়ে নাও। বুটপট্টি লাগাও, সঙ্গে রাইফেল নাও, গুলিও নাও, তুরান্ত। ছোটবাবু খাতায় খসখস করে কি লিখলেন। একটু বাদেই সবাই বেরিয়ে পড়ল থানা থেকে। ছোটবাবুর হাতে একটা বড় টর্চ, কনস্টেবল দুজনের হাতে বন্দুক। ধন বাহাদুরের কোমরে আবার একটা ভোঁজালি। পুলিশদের সবারই গায়ে কম্বলের পুরো ওভারকোট। ওরা প্রথমে স্টেশনে গেল, মালপত্রগুলি দেখল।
ছোটবাবু শবতোক্তি করলেন। নামটা তো এস দত্তই মনে হচ্ছে। স্টেশনে আর সময় নষ্ট না করে ওরা সবাই কালীবাড়ির পাহাড়ের চড়াই ভেঙে এগিয়ে চলল মন্দিরের দিকে। একেবারে চূড়ায় জমি অনেকটা সমতল, তারপর আবার একটা চড়াই, তার মাথায় মন্দির। সামনের সমতল জায়গাটায় একটা বিরাট দিঘি, একটা পাহাড়ি ঝর্ণাকে বাঁধ দিয়ে জল ধরে রাখা হয়েছে। দিঘির পাড় থেকে ধাপে ধাপে অনেকগুলি সিঁড়ি মন্দিরের দরজা অবধি চলে গেছে। বিরাট প্রাচীন মন্দিরটা অন্ধকারে চুপচাপ দাঁড়িয়ে আছে। ছোটবাবু টর্চের আলোটা এদিক ওদিক ঘুরিয়ে ফেলতে লাগলেন। কেউ কোথাও নেই। সহসা টর্চের আলোয় কয়েক জোড়া বড় বড় চোখ ধকধক করে জ্বলে উঠল। সর্বনাশ, বাঘ! মণি বলে উঠল। না, বাঘ নয়, হরিণ। দেখছো না চারিদিকে কত আমলকি গাছ? এই সময় আমলকিগুলো পেকে ঝরে পড়ে, আর হরিণ তাই খেতে আসে। অবশ্যই ছোটবাবু বিচিত্র ভঙ্গি করলেন। হরিণ আহারের জন্য তার পেছন পেছন বাঘও আসে। মন্দিরের পূজারীর ঘর পিছন দিকে। টর্চ জেলে জেলে চারিদিকটা খুব ভালো করে দেখলেন ছোটবাবু। তারপর টোকা দিলেন পূজারীর দরজায়। ঠাকুর মশাই, দরজাটা খুলুন, আমরা থানা থেকে আসছি, একটু বাইরে আসুন। বেশি ডাকাডাকি করতে হলো না। ধড়াম করে দরজাটা খুলে খড়ম পায়ে খটখট করে কে যেন বেরিয়ে এলেন। ছোটবাবু টর্চ জ্বালালেন। ওরে সর্বনাশ! রক্তাম্বর পরিহিত এক দীর্ঘকায় পুরুষ। ইয়া দীর্ঘ জটা, লম্বা দাড়ি, বাহুতে গলায় গোছা গোছা রুদ্রাক্ষের মালা, হাতে প্রকাণ্ড চকচকে খড়গ। বাইরে বেরিয়ে এসে গম্ভীর গলায় বললেন, কে? আমরা থানা থেকে এসেছি। আচ্ছা, আপনার হাতে খড়গ কেন? আমি মায়ের সেবক। মা আমার শক্তিরূপিণী, খড়পর ধারিণী, নৃমুণ্ড মালিনী। আমি মন্দিরের সম্পত্তির প্রহরী। মন্দিরের ওপর চোর ডাকাতের দৃষ্টি তো কম নয়। তা বলুন, কি চান আপনারা? সন্ধ্যের ট্রেনে এক ভদ্রলোক স্টেশন থেকে মন্দিরের দিকে এসেছিলেন আরতি দেখতে। তবে ভদ্রলোকের এখন খোঁজ পাওয়া যাচ্ছে না। তার জিনিসপত্র সব স্টেশনেই পড়ে আছে। আপনি কিছু বলতে পারেন সে ব্যাপারে? কি করে বলবো? কত লোকই তো আসে আরতি দেখতে। না, ব্যাপারটা ঠিক তা নয়। স্থানীয় লোকেদের আপনি প্রায় চেনেন। ভদ্রলোক বিদেশি, কলকাতা থেকে আসছিলেন। কাজে অনেক লোকের ভেতর থাকলেও সহজেই তাকে নজরে আসার কথা। আমি তো মায়ের মুখের দিকে তাকিয়ে আরতি করি। দর্শনার্থীরা থাকে আমার পিছনে, তাই আমার চোখে পড়ার কথা নয়। তাছাড়া ভদ্রলোককে এখানে পাওয়া যাবে এ কথা আপনার মনে হচ্ছে কেন? ঠিক তা নয়। আজ সন্ধ্যের পর নিচের পাহাড়ে বাঘ বেরিয়েছিল মনে হয়। হয়তো ভদ্রলোক সেই কারণেই আটকা থাকতে পড়তে পারেন। আচ্ছা, আজ কখন আরতি শেষ হয়েছিল? রোজ যেমন হয়, 8:30টায়। আপনি এখনো জেগে আছেন? এ প্রশ্ন অবান্তর। আমাদের দিক থেকে নয়। এই গভীর রাত আর এই প্রচণ্ড শীতে। এই প্রশ্ন তো আমিও আপনাকে করতে পারি। আমি তো আমার ডিউটি করছি। আমিও আমার কর্তব্য করছি। আচ্ছা, ঘরে কে বা কারা রয়েছে মনে হয়? ভেতরটা একবার দেখতে পারি? না। রবির মনে হলো পূজারী যেন ঈষৎ সরে গিয়ে দরজাটা আরো ভালো করে আগলে দাঁড়ালেন। খানিকক্ষণ অপেক্ষা করে ফিরে চলল ওরা। মণি বলল, কি হচ্ছে ঘরের ভিতর? কি আবার হবে? ছোটবাবু বললেন, এই কোনো তান্ত্রিক পুজো টুজো করছে আর কি। ওরা আবার ওইসব বাইরের লোকেদের দেখতে দেয় না। পূজারি এমনিতে খারাপ লোক নয়, ওর কথাবার্তাও ওই রকমই। দিঘির চারপাশটা ভালো করে দেখল ওরা, ঘাটটা দেখল, তারপর নিচের দিকে নেমে চলল। স্টেশনের প্রায় কাছাকাছি এসে ছোটবাবু নালাটা লাফ দিয়ে পেরোতে যাবেন, অমনি একটা বিচ্ছিরি আওয়াজ। প্রায় একই সঙ্গে ধনবাহাদুর ছোটবাবুর হাত ধরে এক হ্যাচকা টানে তাকে প্রায় মাটিতে পেড়ে ফেলল। উত্তেজিত গলায় বলল, শের, नाले में छिपे हुए बैठा थे,
বলে সে অভিনয় করে দেখিয়ে দিল কেমন করে বাঘ নালায় ঘাপটি মেরে বসেছিল। শালার বেজায় বার বেড়েছে দেখছি। ছোটবাবু বললেন, না, আর তো পারা যায় না। সন্ধেবেলায় জলজান্ত মানুষ বেমালুম গায়েব, আর কিনা স্টেশনে পুলিশ পার্টিকে বাঘ ধরতে আসে। এ তো সাংঘাতিক ব্যাপার হলো দেখছি। চাকরি বাকরি আর রাখা যাবে না। এখন বাহাদুর, জি সাবজি। কাল এর একটা বিহিত না করলেই নয়। আজ থাক। জি সাবজি। মণি বলল, আচ্ছা, আমরা কি একবার রেল লাইনের ধারটা খুঁজে দেখব? ঠিক বলেছ, রেল লাইনটা একবার দেখার দরকার। এমনও হতে পারে ওদিকে বেড়াতে গিয়ে ভদ্রলোক কোনো বিপদে পড়েছেন। ওরা স্টেশন থেকে আপ ডাউন দুদিকেই 1 মাইল করে রাস্তা খুঁজল। মণি বলল, বলছি, আমি একবার ডাকবো চেঁচিয়ে? বলে সে বার 2 চেঁচিয়ে ডাকল, সুবীরদা, 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 কোথায় তুমি? সুবীরদা। কোনো দিক থেকে কোনো সাড়া শব্দ নেই। 3 বারে বার ডাকতে গিয়ে মনির গলাটা কান্নায় ধরে এলো। আরে ধুর, কাঁদবার কি হলো? বলল রবি। দাঁড়া, আমি ডাকছি। সুবিরদা, সুবিরদা, সুবিরদা। ধনে পাহাড়ে প্রতিধ্বনি উঠল। পরক্ষণেই পাহাড়তলির দিক থেকে ক্যানেস্তারা পেটাবার আওয়াজ ভেসে এলো। ছোটবাবু বললেন, চলো, বেরিয়েছি যখন তখন দেখেই আসি ব্যাপারটা কি। রেল লাইন ছেড়ে নালাটা পেরিয়ে ওরা পাহাড়তলির ছড়ানো ছেটানো কুড়ে ঘর কখানার দিকে এগিয়ে চলল। কিন্তু আওয়াজটা ততক্ষণে থেমে গেছে। তাই কোন বাড়ি থেকে আওয়াজ উঠছিল বোঝা গেল না। একটা সরু পথ দিয়ে এগিয়ে চলেছে ওরা। একদিকে পাহাড়ের ঢাল গড়িয়ে নিচে নেমে গেছে, অপরদিকে অর্থাৎ ওদের ডান দিকে পাহাড়টা তেরচাভাবে উঠে গেছে ওপরের দিকে। পথের দিকে লক্ষ্য রেখে এগিয়ে চলেছে সবাই। ওপরের দিকে কারুর তেমন দৃষ্টি নেই। হঠাৎ কিসের যেন একটা আকর্ষণে রবি ওপরের দিকে চোখ তুলে তাকালো। ডান দিকে পাহাড়ের গায়ে একটা গাছ গজিয়েছে, আর নিচের রাস্তাটার ওপর তেরচাভাবে ঝুলে আছে সেটা। গাছটাতে একটা পাতাও নেই। তারকা খচিত আকাশের পটভূমিকায় রবির মনে হলো কি একটা প্রকাণ্ড জন্তু যেন ঘাপটি মেরে বসে আছে গাছের ওপর। আলতো করে ছোটবাবুর হাতটা টিপে কানে কানে ফিসফিস করে ব্যাপারটা বলল রবি। ধন বাহাদুরের কানেও গেল কথাটা। চট করে ফিরে দাঁড়িয়ে গাছের দিকে এক নজর দেখে নিয়েই সে চাপা গলায় বলল, সাবজি, শের। মুহূর্তের মধ্যে ছোটবাবুর হাতের টর্চটা গাছটাকে ধাঁধিয়ে দিল। দেখা গেল বিরাট এক ডোরা কাটা বাঘ গাছের ওপর ঘাপটি মেরে বসে আছে নিচের দিকে মুখ করে। টর্চের আলো পড়ার সঙ্গে সঙ্গে প্রচণ্ড একটা গর্জন করে বাঘটা নিচের দিকে চার্জ করে এলো। গুড়ির প্রায় মাঝামাঝি এসে বাঘটা শূন্যে মারল এক লাফ। লক্ষ্য ধন বাহাদুর। গুড়ির খুব কাছেই দাঁড়িয়ে এসে বিদ্যুৎ গতিতে ধন বাহাদুরের ওপর ঝাঁপিয়ে পড়ল বাঘটা। কিন্তু অন্তিম মুহূর্তে ধন বাহাদুর এক পাশে ঈষৎ হেলে গিয়ে লুটিয়ে পড়ল মাটিতে। ছোটবাবুর হাতে বন্দুক নেই, আছে শুধু টর্চ। যার কাছে বন্দুক আছে সেই পল্টন সিং যেন পাথর বনে গেছে। ঘটনার আকস্মিকতায় তার হাত যেন অসাড়, আর ধন বাহাদুর তো বন্দুক তোলারই অবকাশ পায়নি। চোখের পলকের মধ্যে গোটা ব্যাপারটা ঘটে গেছে। এক মুহূর্তের জন্য মনে হলো ধন বাহাদুর আর বাঘ মাটিতে গড়াগড়ি খাচ্ছে। পর মুহূর্তেই প্রচণ্ড একটা চিৎকার ছেড়ে বাঘটা পাহাড়ের ঢালের বাঁশবনের দিকে ছুটে গেল। সেখান থেকে ক্রমান্বয়ে গর্জে চলল। সে দুরন্ত ক্রোধে ছিঁড়ে খুঁড়ে ফালা ফালা করতে লাগলো বন বাঁধার গাছপালা। ততক্ষণে ধন বাহাদুর উঠে দাঁড়িয়েছে। তার হাতে রক্তাক্ত একটা কুকরি। সেটা সে শূন্যে তুলে আস্ফালন করছে আর দারুণ আক্রোশে ফুঁসছে। মুখে তার ছুটছে নেপালি ভাষার তুবড়ি। রবিরা তার ভাষা বিশেষ বুঝতে পারল না। তার জামাকাপড় রক্তাক্ত, রক্তে ভেসে যাচ্ছে তার চোখ মুখ। টর্চের আলো পড়ে মুখটা বিভৎস দেখাচ্ছে। ছোটবাবু রবিদের বুঝিয়ে দিলেন, দেখো, ধন বাহাদুর বলছে তার বিশেষ কিছু হয়নি। বাঘটা ঝাঁপ দেওয়ার সময় শেষ মুহূর্তে বাঘ্রক্রমে এই আশেপাশে হেলে যায় আর টাল সামলাতে না পেরে মাটিতে থুবড়ে পড়ে। তার ফলেই বাঘটার লক্ষ্যভ্রষ্ট হয়। ওইটুকুন সময়ের মধ্যেই ধন বাহাদুর মাথা ঠান্ডা রেখে কোমর থেকে তার ওই কুকরি বার করে তলা থেকে বাঘের পেট তলা একেবারে আমূল বসিয়ে দিয়েছিল কুকরিটাকে।
ধনবাহাদুরের ধারণা ওতেই বাঘের পেট দুভাগ হয়ে যায়, আর তার গায়ে যত রক্ত দেখা যাচ্ছে তা তার ওই নিজের রক্ত নয়, সবটাই ওই বাঘের। ইতিমধ্যে নিচের বনে বাঘের গর্জন থেমে গেছে। সবাই ধনবাহাদুরের সাহায্যের জন্য ছুটে এলো। দেখা গেল তার মুখে, হাতে, বাহুতে 2-4টে নখের জখম। তেমন মারাত্মক কিছু নয়, তবে ওর কপালে একটা ক্ষত থেকে রক্ত পড়ছে। কিন্তু সবচেয়ে মারাত্মক জখম হলো তার চুলের ভিতর মাথার খুলির ওপরে। লম্বালম্বি প্রায় 3-4 ইঞ্চি অঝোরে রক্ত পড়ছে সেখান থেকে। ছোটবাবু বললেন, আচ্ছা শোনো, আমার কাছে অ্যান্টিসেপটিক আর ডিসইনফেক্টেন্ট ওষুধ আছে, এখনই ব্যান্ডেজ করে দিচ্ছি। আমি ওকে নিয়ে থানায় যাচ্ছি। পল্টন সিং, তুমি ওদেরকে নিয়ে এসো। আসবার সময় স্টেশন থেকে মালপত্রগুলো তুলে আনবে। মালপত্রগুলো থানায় নিয়ে আসা হলো। ধনবাহাদুরের ব্যান্ডেজ বাঁধা হয়ে গিয়েছে। থানার একটা ঘরে 2টো ক্যাম্পাসের খাট দেখিয়ে ছোটবাবু রবিকে বললেন, আচ্ছা শোনো, তোমরা এখানে ততক্ষণ একটু ঘুমোবার চেষ্টা করো। 2টো কম্বল দিচ্ছি, বাড়তি বিছানা আর কিছু নেই যদিও। না না, কিচ্ছু লাগবে না। রবি বলে, এ তো চমৎকার ব্যবস্থা, আমাদের কোনো অসুবিধা হবে না। জুতো মোজা খুলে কম্বল মুড়ি দিয়ে দুজনে লম্বা হয়ে শুয়ে পড়ল। ক্লান্তিতে শরীর ভেঙে আসছে। মনি প্রায় সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়ল। সারাদিন ধকল তো কম যায়নি, কিন্তু রবির ঘুম আসছে না। নানা চিন্তা ভিড় করে আসছে তার মাথায়। এই তো মাত্র কয়েক ঘন্টা আগে স্কুলের রেজাল্ট বেরোলো। এর মধ্যে কত কি হয়ে গেল। সুবীর তার কি হলো? কোথায় গেল লোকটা? সেই মন্দিরের ঘটনা, বাঘের সঙ্গে ধনবাহাদুরের লড়াই। ধনবাহাদুরটা বাঁচবে তো? কথায় বলে বাঘে ছুলে। শুয়ে শুয়ে রবি এইসব ভাবছে আর জানলা দিয়ে বাইরে চেয়ে আছে। বাইরে একটা ল্যাম্প পোস্টে একটা লণ্ঠন জ্বলছে, তার পাশেই বাগান। লম্বা লম্বা হলিহকের গাছ রয়েছে আর ফুলে একেবারে ছেয়ে আছে। সুন্দর ফুলের চাষ জানে এরা। হালকা গোলাপি রঙের বড় বড় হলিহক ফুটে আছে, আর ল্যাম্পপোস্ট থেকে আলো পড়ে বাগান একেবারে আলো হয়ে আছে। ফুলগুলির দিকে চেয়ে থাকতে থাকতে রবি এক সময় ঘুমিয়ে পড়ল। কতক্ষণ সে ঘুমিয়েছিল কে জানে। হঠাৎ এক সময় ধর্মর করে উঠে বসে বলল, এই মণি, মণি ওঠ শিগগির। মনির প্রথমটা সাড়া নেই। খানিকক্ষণ পরে উহ আহ করে বিরক্তি প্রকাশ করল সে। ঠেলা খেয়ে মনি উঠে বলল, কেন, কি হয়েছে? স্টেশনে যেতে হবে না? স্টেশনে কেন? আরে যে জন্য আমরা এখানে এলাম তাই তো ভুলে বসে আছিস। 3টে ট্রেনটা দেখতে হবে না? সুবিধা যদি সত্যি সত্যি 3টে ট্রেনে আসেন, মনে কর সুবিধা যদি সন্ধ্যের ট্রেনে আদৌ না এসে থাকেন। ইস, কি ভুলটাই না করেছি ঘুমিয়ে পড়ে। পাশের ঘর থেকে ছোটবাবুর গলা শোনা গেল, আরে শোনো, 3টে ট্রেন তো অনেকক্ষণ হলো চলে গেছে। ট্রেন 1 ঘন্টা লেট ছিল। আমি গিয়েছিলাম স্টেশনে। আপনি স্টেশনে গিয়েছিলেন? ইস, আমাদের ডাকলেন না কেন? তোমরা তো ঘুমোচ্ছিলে, তাই আর ডাকতে ইচ্ছে হলো না। ওই ট্রেনেই ধনবাহাদুরকে সদর হাসপাতালে পাঠিয়ে দিলাম। রিস্ক নেওয়া যায় না। 3টে ট্রেনে যে 2-4 জন লোক ওঠানামা করলো, তাদের মধ্যে সুবীরবাবু নেই। সুবিধা আসেননি ওই ট্রেনে? সর্বনাশ! তাহলে এখন উপায়? যাই হোক, এখন আর ভেবে লাভ নেই। ভোর হোক, তখন দেখা যাবে। ভোর হতে না হতেই পল্টন সিং এবং আরেকজন নতুন কনস্টেবল নিয়ে বেরিয়ে গেলেন ছোটবাবু। রবি আর মণি সঙ্গে যেতে চাইল, কিন্তু ছোটবাবু রাজি হলেন না। বললেন, আহত বাঘ খেলার জিনিস নয়। কালকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আজকে আর একটা অ্যাক্সিডেন্ট আমি আর চাই না। আর শোনো, আমরা ফিরে না আসা পর্যন্ত একা একা বাইরে যেও না। জখমি বাঘ যে কোথায় গিয়ে লুকিয়েছে সেটা বার করে বাঘের একটা হেস্তনেস্ত না করা পর্যন্ত একেবারেই শান্তি নেই। আধ ঘন্টার মধ্যে পল্টন সিং দৌড়ে এসে খবর দিল ছোটবাবু তাদের এখনই যেতে বলেছেন। বাঘ অক্কা পেয়েছে। রবি মণি প্রায় ছুটতে ছুটতে পল্টন সিংয়ের সঙ্গে রাত্রে সেই গাছটার কাছে এসে হাজির হলো। সেখান থেকে একটা রক্তের ধারা নিচে বাঁশবনের দিকে চলে গেছে। সেই রক্তের ধারা ধরে খানিকটা এগিয়ে ওরা দেখে ছোটবাবু দাঁড়িয়ে আছেন। ওরা এগিয়ে যেতেই আঙুল দেখালেন একটা বাঁশবনের দিকে। বাঘের শরীরের পিছনের দিকটা আর লেজটা দেখা যাচ্ছে, কিন্তু শরীরের বাকি অংশটা বাঁশঝাড়ের ভিতর। ছোটবাবু বললেন, শোনো, ভয় নেই, বাঘ সত্যিই মরেছে। বিশ্বাস না হয় লেজটা ধরে টানো।
কালকে রাতেই তো মারা গেছে। ধন বাহাদুরের কুকরি কাজ সেরে রেখেছে, আমাদের কিছু করতে হয়নি। বেচারা ধন বাহাদুর নিজের চোখে দেখতে পেল না। যাকগে, একটা দিক থেকে নিশ্চিন্ত হওয়া গেল। এখন আর একটা কাজ বাকি। পল্টন সিং, তুমি লোকজন জোগাড় করো, ব্যাটাকে থানায় নিয়ে যাও। আমি পরে যাচ্ছি। আবার স্টেশনে এলো ওরা। ছোটবাবু লোকজনকে জিজ্ঞাসাবাদ করলেন, কিন্তু বিশেষ কিছু নতুন তথ্য জানা গেল না। স্টেশন মাস্টারের সঙ্গে কথাবার্তা বলবার জন্য স্টেশন ঘরের ভিতরে ঢুকলেন ছোটবাবু। রবিরা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকলো। এদিকে মণি একসময় এদিক ওদিক ঘুরে স্টেশন ঘরটার পিছন দিকটায় এসে দাঁড়ালো। বাঁ দিক দিয়ে একটা ঢালু রাস্তা লাল মাটির টিলার গা বেয়ে ধাপে ধাপে উঠে গেছে এঁকে বেঁকে পাহাড়তলির দিকে। সেখানে কয়েকটা ইতস্তত বিক্ষিপ্ত কুটির আর ছোটখাটো দোকান। সেই রাস্তা দিয়ে একটা লোক নেমে আসছে নিচের দিকে। হালকা কুয়াশায় লোকটাকে ভালো দেখা যাচ্ছে না। কিছুটা কাছে আসতে লোকটার হাঁটার ধরন মনির যেন চেনা চেনা মনে হলো। এক দৃষ্টে তাকিয়ে রইল সে। আরও কিছুটা নিচে নামতেই মনি এক লাফে নালাটা পার হয়ে ছুটে গিয়ে জড়িয়ে ধরল লোকটাকে। রবিও পিছন পিছন ছুটল। হ্যাঁ, সুবীর তাই, কোনো ভুল নেই। সুবীরদা, কোথায় ছিলে তুমি? এ কি, তোমার জামা কাপড়ে রক্তে মাখামাখি কেন? কাল রাতে কোথায় ছিলে? হইচই শুনে ছোটবাবু দৌড়ে এলেন। প্রশ্নবাণে জর্জরিত সুবীর কোনো মতে আত্মরক্ষা করার চেষ্টা করতে লাগলো। হ্যাঁ, আরে শোনো শোনো, আমি ভালো আছি। তোমরা কিছু কিন্তু তোমার চোখ লাল, মুখ ফুলে গেছে, আরে জামা কাপড়ে তো রক্ত। আসলে কাল রাতে খুব ধকল গেছে, বুঝলে। সারা রাত ঘুমোতে পারিনি। আর তার উপর তোমাদের এই পাহাড়ি মশা কামড়ে কামড়ে একেবারে হাত মুখ ফুলিয়ে দিয়েছে। তারই 2-4 ফোঁটা রক্ত লাগতে পারে। বাকি যা দেখছো রক্ত নয়, বলছি সব। বলুন মশাই, বলুন। ছোটবাবু বললেন, কাল রাত থেকে ওই দুটি ছেলের যা দুর্ভোগ গেছে, সেই সঙ্গে আমাদেরও দুশ্চিন্তা, সে আর বলবার নয়। আপনার জন্যে কি কম খোঁজাখুঁজি হয়েছে? বলুন বলুন, সব কথা শোনার জন্য আমরা ছটফট করছি। আগে সেটা তো বুঝতে পারছি। আর আমার জন্য সকলের যে এই ভোগান্তি, তার জন্য আমার দুঃখ রাখবার জায়গা নেই। আমি খুব দুঃখিত। চলুন স্টেশনের বেঞ্চিতে গিয়ে বসে সব বলছি। বেঞ্চিতে বসে সুবীর বলতে থাকে, আমার সেই রাতে 3টে ট্রেনে আসার কথা ছিল, জানেন। সেই মতো চিঠিও দেওয়া ছিল, কিন্তু এরপর অন্য আর একটা সুবিধাজনক ট্রেনের খবর পেলাম, যেটা আগে জানতাম না। দেখলাম ওটাতে এলে সন্ধ্যায় এখানে এসে পৌঁছানো যায়, তাই করলাম। কিন্তু তখন আর চিঠিপত্র দেওয়ার সময় ছিল না। ভাবলাম আধ ঘন্টা বসে অপেক্ষা করে কাটিয়ে দেব। তবে ট্রেন থেকে যখন নামলাম তখন সন্ধে হয়। একটা কুলিকে জিজ্ঞাসা করলাম, জানতে পারলাম ওই পাহাড়ের চূড়ায় একখানা কালীবাড়ি আছে, আর তার আরতি দেখতে অনেকেই যায়। লোকটাকে আমার মালপত্র পাহারা দিতে বলে কালীবাড়ির দিকে হাঁটা দিলাম, এবং যথারীতি কালীবাড়ির আরতি দেখার পরে আবার নিচে নামতে শুরু করলাম। ওই যে দোকানগুলো আছে, ওদেরই একটাতে চায়ের দোকান খুঁজে পেতে একটা চা খাওয়ার জন্য গিয়ে বসলাম। সেটা কত রাত, 8টা 8:30 হবে। চায়ের পেয়ালাটায় সবে চুমুকটা দিয়েছি, জানেন, অমনি এক অদ্ভুত কাণ্ড। কথা নেই বার্তা নেই, দোকানটা ধপাস করে দোকানে ঝাঁপ ফেলে দিয়ে এক ধাক্কায় ভেতরে ছুঁড়ে দিল আমাকে, আর চাটা ছিটকে পড়ে গেল। টাল সামলাতে না পেরে আমি ধর্মর করে ওই ঘরের এক কোণে গিয়ে পড়লাম। আর উঠে দেখি দোকানদার দরজা আটকাতে ব্যস্ত। বললাম, ব্যাপার কি? দোকানদার বলল, বাঘ। সর্বনাশ, বাঘ! এ কি রে বাবা! সত্যি রবি, যা তোমাদের একখানা দেশ দেখলাম, উফ, ভাবা যায় না। তুমি আর বলো না, তুমি কালকে যা খেল দেখালে। আচ্ছা, তারপরে শোনো। এক সময় দেখি দোকানের পেছনের গোয়াল ঘরে গরুগুলো ছটফট শুরু করে দিল, ফোঁস করে নিঃশ্বাস ফেলছে। দোকানদারের বউ আর ছেলে মেয়েগুলো মনে হলো দোকান ঘরের পেছন দিকে থাকে। সেখান থেকে বাচ্চাগুলো আচমকা ভ্যাঁ করে কেঁদে উঠল। তারপর বাইরে থেকে ভেসে এলো হুম হুম করে শব্দ। বুঝলাম বাঘ ডাকছে।
আমরা তো ভেতরে ভয়ে কাঁপছি। বাঘটা দেখছিলাম একদম ওই গোয়াল ঘরের পেছনেই। কিছুক্ষণ পরে আবার সব চুপচাপ। আমি ভাবলাম এখন কি করি, স্টেশনে যাব, কিন্তু বাইরে যাব কি করে? দোকানদারকে আমার মনের কথা সবই বললাম। সে বলল, খবরদার খবরদার বাবু, ভুলেও অমন কাজটি করবেন নে। এখন একদম বাইরে যাবেন না। আমি একটা কম্বল দিচ্ছি, এই তক্তপোষের ওপর আজ এখানেই শুয়ে পড়ুন। আজ রাতটা এখানেই কাটান। কম্বল মুড়ি দিয়ে পড়ে আছি, ঘুমের প্রশ্নই ওঠে না। আর ওই মশার জ্বালা তো অস্থির। কিছুক্ষণ বাদে শুনি ধারে কাছে কোথাও পাহাড়ের দিক দিয়ে একটা চিৎকার আসছে। শুনে তো পিলে চমকে গেল। খানিকক্ষণ ধরে চললো ওই রকম ডাকাডাকি, আর তারপর দোকানদার বলল, ফেউ ডাকছে। আমি তো জন্মেও শুনিনি ওরকম ডাক। আর তখন রাত প্রায় 11টা-12টা তো হবেই। রবি বলল, আমরা তখন খোলা ওয়েটিং রুমে বসে, আর তার কিছুক্ষণ পরেই আমরা থানায় যাই। অবশ্য সেটা বাঘের জানার কথা নয়। যাক, বলো। কিছুক্ষণ এইভাবেই কেটে গেল। রাত 2টোর সময় বাঘটা আবার এলো। মনে হলো এবার যেন মরিয়া হয়ে গেছে। গোয়াল ঘরে ঢুকবেই বেড়ার একটা ধার মরমর করে উঠল, আর গরুগুলো আতঙ্কে হুটোপুটি করছিল। সে এক সাংঘাতিক ব্যাপার, বুঝলে। দোকানদার কোথা থেকে একটা খালি টিন এনে জোরে জোরে পেটাতে লাগলো। এতে বাঘটা গেল আরও খেপে, আর আরও তরপানি আর গর্জন শুরু করলো। আর দোকানদার যত টিন পেটালো তার তরপানিও তত বেড়ে গেল। শেষে বাধ্য হয়ে বললাম, থামুন মশাই, আর টিন পেটানোর দরকার নেই। মনে হচ্ছে বুঝি এই করেই মারা যাবেন। আমরা শুনেছিলাম ক্যানেস তারা পেটানোর আওয়াজ। মণি জানায়, আর তখন আমরা তোমাকে খুঁজছিলাম, সুবিরদা বলে কত ডাকলাম, তুমি কিচ্ছু শোনোনি? না ভাই, শুনতে পাইনি। শুনবই বা কি করে? এদিকে বাঘের তরপানি, গরুর ফোঁসফোঁসানি, আর অন্যদিকে টিন পেটানো। এতেই কান ঝালাফালা হয়ে যাওয়ার জোগাড়। একসময় মনে হলো বাঘটা চলে গেছে, আর কিছুক্ষণ পরে শুনি বাঘের প্রচণ্ড গর্জন, আর গর্জনের পর গর্জন। আর শুনে মনে হলো বাঘটা খুব ক্ষেপে গেছে, বন জঙ্গল একেবারে লণ্ডভণ্ড করে ফেলবে। তখন আমরা বাঘের একেবারে কাছাকাছি বলতে পারো। একসময় 2-4 হাতের মধ্যেই ছিলাম। রবি ধীরে ধীরে বলল। সুবীরের দু চোখ বিস্ফারিত হয়ে উঠল। আরে বলো কি? ছোটবাবু সায় দিয়ে বললেন, হ্যাঁ, ঠিকই বলেছে। শুনবেন পরে সেই কাহিনী। তবে এটুকু বলে রাখি, আপনার আর ভয়ের কারণ নেই। বাঘ মারা পড়েছে। মারা পড়েছে? হ্যাঁ, ফেরার পথে থানায় একটু উঁকি দিয়ে যাবেন, তাহলেই বাঁচাদনকে দেখতে পাবেন। ভালো কথা, আপনার জামায় শুকনো রক্তের দাগের মতো ওইগুলো কি, সেটা তো বোঝা গেল না। ও হ্যাঁ, সে তো বলাই হয়নি। আগেই বলেছি, দোকানদারের ধাক্কা খেয়ে ওই ঘরের ভেতরে গিয়ে হুড়মুড় করে পড়লাম। এদিকে হয়েছে কি, তাকের উপর একটা মাটির ভাঁড়ে চুন আর এক খয়ের লাগানো পানের মশলা ছিল। ভাঁড়টা ছিটকে এসে পড়বি না পড়ে একেবারে আমার কাঁধের উপর। রাত্রের অন্ধকারে বুঝতে পারিনি, ভাবলাম জল টল কিছু একটা হবে। আর এই দেখো, সকালবেলা দেখি শুকিয়ে সেটা একেবারে শুকনো রক্তের মতন কড়কড়ে হয়ে গিয়েছে। দেখে তো নিজেই প্রথমে খানিকটা ভয় পেয়ে গিয়েছিলাম। আবার ওদিকে তো আর এক কাণ্ড, সকালবেলা স্টেশনে এসে দেখি মালপত্র সব হাওয়া। এর মধ্যে একটা জিনিস ছিল, একজনের জন্য একটা প্রেজেন্ট, মানে গিফট। ও সেসব আছে, ছোটবাবু বললেন, থানায় যখন যাবেন পেয়ে যাবেন। যাক, শেষ পর্যন্ত সব কিছু ভালোই ভালোই মিটে গেল। হ্যাঁ, আপনাদের খিদে পায়নি? সুবীর বলল, আমার তো প্রচণ্ড খিদে পেয়েছে। কাল সারা দিন সারা রাত না খাওয়া, তারপর এইসব কাণ্ড। তার আর অসুবিধা কি, বাজারে চলে যান, খাবারের দোকান পাবেন, ভালো খাবারের দোকান। আচ্ছা, আমি তাহলে আসি, নমস্কার। আরে, আপনি যাচ্ছেন কোথায়? এক যাত্রায় পৃথক ফল কি হয়, তাও কি কখনো সম্ভব? চলুন চলুন, একবার দোকানের দিকে যাওয়া যাক, কিছু খেয়ে নিই। সবাই মিলে প্রচুর খাওয়া দাওয়ার পর আবার যাওয়া হলো থানায়।
বিস্ময় বিস্ফারিত চোখে চিরনিদ্রামগ্ন ব্যাঘ্র পুঙ্গবকে নিরীক্ষণ করতে করতে একসময় সুবিরদার মুখ দিয়ে বেরিয়ে এলো, সাবাস। ছোটবাবুর নির্দেশে কিছুক্ষণের মধ্যেই একটা গরুর গাড়ি থানার গেটের সামনে আনা হলো। ওঠার পাটাতনের ওপর পুরু করে খড় বিছানো, হোলডলটা খুলে লম্বা করে বিছিয়ে দেওয়া হলো তার ওপর। সুবিরদা উঠেই লম্বা হয়ে শুয়ে পড়ল। মনিও উঠল। রবি উঠতে যাবে এমন সময় শুনতে পেল পাহাড়ের চূড়া থেকে একটা আওয়াজ ভেসে আসছে। রবি পিছন ফিরে দেখে মহাকালীর মন্দিরের চূড়াটা সকালবেলার রোদ্দুরে ঝকমক করছে, আর উজ্জ্বল নীল আকাশে এক ঝাঁক পায়রা মন্দিরের চূড়াটা ঘিরে ঘুরে ঘুরে উঠছে। টলটলে নীল আকাশে এক ঝাঁক সাদা পায়রা। এতক্ষণ আপনারা শুনলেন আমাদের আজকের গল্প রাত 3টে ট্রেন। গল্প ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল টকিপিক্স সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, কারণ আপনার অনুপ্রেরণা আমাদের সাহায্য করে প্রতি সপ্তাহে এমনই নতুন নতুন গল্প পরিবেশন করায়। ধন্যবাদ।